শুরু করছি বাংলা বলছে। আজ সকাল থেকে অশান্ত বেলডাঙ্গার চিত্র আমরা দেখেছি। সাংবাদিককে রাস্তায় ফেলে মার, ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ জাতীয় সড়ক। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এবার অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা। রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ করে চলল বিক্ষোভ। মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন, তখনই উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ল দক্ষিণবঙ্গ। প্রায় 6 ঘন্টা পর চাকরি এবং ক্ষতিপূরণের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে ঘটনার জন্য তৃণমূল এবং বিজেপি দুপক্ষই শুরু করেছে চাপানুতর। ঝাড়খণ্ডে উদ্ধার বেলডাঙ্গার আলাউদ্দিন শেখের দেহ, আর সেই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বাঁশ ফেলে স্তব্ধ করে দেওয়া হলো রেল লাইন, দাঁড়িয়ে পড়ল লোকাল ও এক্সপ্রেস ট্রেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করে দেওয়া হলো 12 নম্বর জাতীয় সড়ক। মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ। পুলিশের বিশাল বাহিনীও পরিস্থিতি সামাল দিতে কার্যত অসহায় তখন। তার প্রায় 6 ঘন্টা পর চাকরি ও ক্ষতিপূরণের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ যখন বিচ্ছিন্ন, তখনই মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শিলিগুড়ি যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কাউকে প্ররোচনায় পা দিতে নিষেধ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, বিজেপি এর পেছনে আছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। বিজেপির মতে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিএএ থেকে ওয়াক অফ, বারবার বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে, আর এতে ইন্ধন দিচ্ছে তৃণমূল। ঝাড়খণ্ড সরকার তো বিজেপি সরকার নয়, ঝাড়খণ্ড সরকারে তো মুখ্যমন্ত্রীর ভাই, মুখ্যমন্ত্রীর বন্ধু সরকার। এই যে আলাউদ্দিন শেখের যদি কোনো মৃত্যু হয় অত্যাচারের ফলে, তার দায় ভারতীয় জনতা পার্টির উপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে। ঘটনাস্থলে ছুটে যান এলাকার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মৃতের বাড়িতেও যান তিনি, ফোনে কথা বলেন ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে। যিনি মারা গেছেন আলাউদ্দিন, তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার। ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব। এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা, কারণ তার বাহির দেহের বা কোথাও আঘাতের চিহ্ন নেই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু থেকে এসআইআর উত্তেজনা, কিছুদিন ধরেই বিক্ষিপ্ত অশান্তিতে ফুটছে বাংলা। এর মধ্যেই বেলডাঙ্গায় কেউ একজন ছড়িয়ে দেয় ঝাড়খণ্ডের পালামৌতে নৃশংসভাবে খুন করা হয়েছে আলাউদ্দিনকে। তারপরেই রাস্তায় নেমে আসে বিক্ষোভ। আদৌ কি ঘটেছে তার খোঁজ না নিয়েই শুরু হয় অবরোধ, শুরু হয় রাজনৈতিক দোষারোপের পালা। তবে দোষারোপ আর পাল্টা দোষারোপের মধ্যেই সকাল থেকে দুপুর পর্যন্ত চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েন হাজার হাজার মানুষ। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র, বিজেপির তরফ থেকে দীপঙ্কর সরকার, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং সিপিআইএম এর তরফ থেকে চয়ন ভট্টাচার্য। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি কৃষাণুর কাছে আসবো। যে কৃষাণু, বারবার আমরা দেখতে পাচ্ছি যে এই চত্বর অশান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সংখ্যালঘুদের খুব সঙ্গত, পরিযায়ী শ্রমিক তার রহস্য মৃত্যু হয়েছে ভিন রাজ্যে। ডেফিনেটলি এটা নিয়ে ক্ষোভ, এবং সাম্প্রতিক অতীতে একাধিক রাজ্যে দেখা গেছে এ ধরনের ঘটনা। ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেই ক্ষোভের এই চেহারা এবং ওখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কি ভূমিকা, এ প্রশ্ন তো উঠবে। পুলিশের সামনে সাংবাদিক নিগ্রহ হয়েছে, ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ, পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। দেখো, প্রথম কথা হচ্ছে যে সঙ্গত হতে পারে ক্ষোভের বহিঃপ্রকাশের এই চেহারা, এই ফর্মে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা জাস্টিফাইড? প্রথম কথা হচ্ছে কোনো রকমের ভায়োলেন্সকে না আমার দল এন্ডোর্স করে, না কোনো জাস্টিফিকেশন দেওয়ার জন্য আমি এখানে আছি বা দল দিচ্ছে।
কোনো রকমের ভায়োলেন্সকে আমরা সমর্থন করি না, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানাই। এই ক্ষেত্রে পুলিশ, যতদূর আমাদের সাথে দলীয়ভাবে কথা হয়েছে, পুলিশ জানিয়েছে রাত্রেবেলা বিশালভাবে ধরপাকড় শুরু হবে। অলরেডি বিভিন্ন সিসিটিভি বা বিভিন্ন মোবাইল ক্যামেরার মাধ্যমে কিছু মানুষকে চিহ্নিত করা গেছে, বাকিদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। কিন্তু ওখানে তো বিশাল ডিপ্লয়মেন্ট ছিল। আমি বলছি, সেই সময় তারা active কোথায় ছিল? বলছি ব্যাপারটা কি হচ্ছে, যে বাংলাকে অশান্ত করার তো একটা উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বহুদিন ধরে, বহু মাস ধরে চলছে, এবং তাতে সরাসরি মদত আছে দিল্লির শাসক দল, দিল্লির জমিদারদের এবং দিল্লির সরকারের। এবং তার জন্য মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এখানে এজেন্সিগুলো অ্যাক্টিভ আছে, এবং এজেন্সিগুলো শুধু এটাতে না, এর আগেও ওখানে গন্ডগোল করিয়েছে। এবং এখানে এক শ্রেণীর মুসলিম মৌলবাদ, এক শ্রেণীর হিন্দু মৌলবাদ, এই দুটোকে হাতে নিয়ে এই এজেন্সিগুলো এখানে গড়বড় করাচ্ছে। আমাকে একটা এবং কথা বলি, দলীয়ভাবে ওখানে সুকান্ত মজুমদারও যেটা বলেছেন কৃষাণু, যে ঠিকই আমরা দেখেছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে সেখানে পরিযায়ী শ্রমিকদের নিগৃহীত হওয়ার ঘটনা এর আগে একাধিকবার উঠে এসেছে। কিন্তু ঝাড়খণ্ডে এই আলাউদ্দিন শেখ, তার রহস্য মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডে তোমাদের বন্ধু সরকার রয়েছে এবং তাকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হলো। এক মিনিট, এটা অত্যন্ত সরলীকরণ হয়ে যাচ্ছে। সুকান্ত বাবু ভাবেন বাঙালি ঘাসে মুখ দিয়ে চলে না, বাঙালি বিহার বা উত্তরপ্রদেশ নয়। বিষয়টা কি হচ্ছে, ঝাড়খণ্ডে আমরা দেখেছিলাম বিজেপি উৎপাত, এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বিজেপি, বজরং দল, দুর্গা বাহিনীরা প্রচুর উৎপাত করেছে। ঝাড়খণ্ড সরকার অনেক জায়গায় ঠেকিয়েছে, অনেক জায়গায় ঠেকাতে পারেনি। সুতরাং ঝাড়খণ্ড আমাদের বন্ধু হোক, যে কোনো অবিজেপি রাজ্য হোক, কিন্তু বিজেপি সেখানে বাঁদরামো করবে না, উৎপাত করবে না, বাঙালিকে পেটাবে না, এটা হতে পারে না। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে বিজেপির প্রশাসনে সরাসরি মদত থাকে। ঝাড়খণ্ড বা কেরল বা তামিলনাড়ুতে প্রচ্ছন্ন মদতে তারা করে। প্রশাসন হয়তো তৎপর নয়, হয়তো ওইভাবে তৎপর নয়। কিন্তু আমাদের এখানে পরিষ্কার কথা, যে আজকে এত বড় একটা মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে, সেই সময় খুব প্ল্যান করে, যেখানে একটা সার্টেন জায়গাতে, বাকি জায়গায় পুলিশ এই মৌলবাদী গোষ্ঠীর মাথা ভেঙে দিয়েছে। কিন্তু যেই জায়গাটাতে তারা সবল, একদিকে কার্তিক মহারাজ, একদিকে হুমায়ুন কবির, তাদের সাঙ্গপাঙ্গরা, আমরা জানি তারা কার পেছনে। হুমায়ুন কবির কার সাথে মিটিং করে, হুমায়ুন কবির 3 মাস আগেও কোথায় ছিল? আমাদের দলে ছিলেন, আমরা অনেকভাবে উনাকে কন্ট্রোল করার চেষ্টা করছি পারি, কিন্তু তার মানে উনার পেছনে 2024 এর লোকসভা নির্বাচনের আগে তার যে বক্তব্য ভাইরাল হয়েছিল, তারপর তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে, যা তদন্ত করেছে, কিন্তু আমরা হুমায়ুন কবির যদি আজকে সত্যি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উস্কানি দেয়, না আমি একটা কথা বলছি, তাকে এতটা বাড়তে কে দিয়েছে? গরম বক্তৃতার জন্য ব্যবস্থা নেওয়ার একটা লিমিটেশনস আছে, আর একটা অগ্নিসংযোগ, মানুষ মারা, দাঙ্গা করার যেটা হয়ে গেছে, ঘটনা ঘটেছে, সেখানে ব্যবস্থা আইনের মতো নেই। হুমায়ুন কবিরের বক্তব্যটা গরম ভাষা আমার সব শোনা আছে। শুধু নিরীহ গরম বক্তব্য ছিল না। অনুরাগ ঠাকুর, হুমায়ুন কবির কোনো তফাৎ নেই। গরম এও গলি মারবো, ওম কেটে ভাসিয়ে দেবো, দুটো সমান। অনুরাগ ঠাকুরের বিরুদ্ধেও যেরকম ব্যবস্থা আইনি ভাবে নেওয়া সম্ভব হয়নি, সেইভাবে হুমায়ুন কবিরের আমরা পরিষ্কার বলেছি। হ্যাঁ, আমাদের দলে উনি ছিলেন, তার আগে বিজেপি ছিলেন, তার আগে কংগ্রেস ছিলেন, উনি বহু দলের ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে উনার দোষটাকে আমি লঘু করব বা ছোট করব। উনি যেখানেই থাকুন দোষ করেছেন, আমরা দলীয়ভাবে আটকাতে গেছি, প্রশাসন পুলিশ দেখেছে। কিন্তু এখন যেটা করছে, প্রচ্ছন্ন মদত আছে এখানে, শুভেন্দু বাবুর মদত আছে, বিজেপির মদত আছে, কেন্দ্র সরকারের মুখ্যমন্ত্রী আজকে ইঙ্গিতটা করেছেন, তার অভিযোগ যে এখানে উস্কানি রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দেওয়া হচ্ছে। কৃষাণু সেও দাবি করছে যে আসলে এখানে উস্কানি কাজ করেছে। বোঝাই যাচ্ছে নিশানাটা কাদের দিকে, নিশানাটা আপনাদের দিকে। দেখুন, উস্কানি যদি কাজ করে তাহলে পুলিশ মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা গ্রহণ করেনি যারা উস্কানি নিচ্ছে? এটা আপনার ফার্স্ট প্রশ্নের উত্তর। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন সেটা একটা ভয়ানক কথা, একটা চরম মিথ্যাচার, একটা চরম ভয়ানক। তিনি আজকে বলছেন জুম্বাবারে তারা বেরিয়েছে, সমস্ত গন্ডগোল জুম্বাবারেই হয়, কিন্তু জুম্বাবারে হয়, তিনি আজকে ওই জুম্বাবারের সাথে সনাতন ধর্মকে এক করা, হিন্দু ধর্মকে এক করার চেষ্টা করেছেন। এটা ভয়ানক প্রণীতি।
একটা যারা দাঙ্গা করে, যারা সারা দেশে এই ঘটনা ঘটে, সারা বিশ্বে ঘটাচ্ছে, দেশ নয় সারা বিশ্বে, সেই বিশ্বে যারা যারা যে দিনে তাদের পবিত্র দিন বলে সেই দিনে ঘটনা বলে, তার সাথে হিন্দুদেরকে এক করেছেন। মৌপিয়া দেবী, আপনি এই বিষয়টাকে একটা সংকীর্ণ বিষয় ভাববেন না। হিন্দু ধর্মকে উনি জুড়ে দিয়েছেন এই ঘটনার সাথে, এবং বলছে হিন্দুরা আজকে কোথায় কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কোন পুজোর পরে দল বেঁধে গিয়ে আগুন সংযোগ করেছে, কোথায় পাড়ায়, কোন মন্দিরে, কোন মসজিদে কি করেছে, একটা দেখাতে পারবেন? কিন্তু হিন্দুদেরকে আজকে সেই পর্যায়ে একই জায়গায় নামিয়েছেন। এটাই হচ্ছে বাংলার দুর্ভাগ্য, যে মমতা ব্যানার্জি ভোটের জন্য দুধেল গাই পুষেছিলেন, আর সেই দুধেল গাইরা আজকে দুধ দেওয়া বন্ধ করে আজকে তাকে গুঁতাতে শুরু করেছে। সেই জন্য তিনি আজকে পোলাপ বকছেন, হিন্দুদেরকে ছোট করেছেন, সনাতনীদের ছোট করেছেন। এটা কোনোভাবেই, আজকে যতই মহাকাল মন্দির করুক, মন্দির করেছেন, পাপ ধোবে না। হিন্দুদের সম্পর্কে, সনাতনীদের সম্পর্কে যে অবজ্ঞা আপনি করেছেন, আপনার পাপ যাবে না। ও এরকম হাজার মন্দির তৈরি করলো, আপনি করেছেন জগন্নাথ ধাম, আবার এখানেও মন্দির তৈরি করুন, কিন্তু আজকে সনাতন ধর্মকে এক জায়গায় নিয়ে এসেছেন। সনাতন ধর্মরা কবে কবে একসাথে সোমবার করার পর, মহাদেবের করার পর কোথায় একসাথে গিয়ে মসজিদে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে দেখান। কোথায় লক্ষ্মী পুজো, বৃহস্পতিবারদের মৌপিয়া দেবী আপনি পুজো করার পরে কি যে করেন, মমতা ব্যানার্জি বলছেন যে তারা ওরকম নাকি বসে ওরকম করেন। ভয়ানক পরিণতি সনাতনীদের সম্পর্কে, হিন্দুদের সম্পর্কে। খুব সংক্ষেপে এই কথা চন্দনের কাছে মুখ্যমন্ত্রী আসার আগে বলতে পারেন, response খুব এটা ভাবা যায় না। একাধিক জায়গাতে উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, একাধিক জায়গাতে হিন্দুদের সমবেত করে মসজিদের সামনে ডিজে বাজিয়ে সেখানে তাদের ধর্মাচরণে ব্যাঘাত ঘটানো হয়েছে, দাঙ্গা হয়েছে। এখন 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 ভেরি মোমেন্টে উড়িষ্যার সুন্দরগড়ে নেট বন্ধ, সেখানে বিফ মানে গরুর মাংসকে কেন্দ্র করে আবার হিন্দু মুসলমানের দাঙ্গা এখন চলছে। বেশ কিছু মানুষ মারা গেছে, আহত হয়েছে। আজকে সেই খবর চেপে দেওয়া হচ্ছে। কি বলবেন ওখানে? সুন্দরগড়, উড়িষ্যা, এখন আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির শাসন, ডবল ইঞ্জিন শাসন, সেখানে আগুন জ্বলছে, আমরা 6 ঘন্টাতে নিয়ন্ত্রণ করেছি, ওখানে এখন প্রায় 24 ঘন্টাতে নিয়ন্ত্রণ করতে। আমি 10 চন্দন আসবো, আমি 1 সেকেন্ড 10 সেকেন্ড আমি 10 সেকেন্ড একটা কথা, তাতে কি হিন্দুরা সমবেত হয়ে কি আক্রমণ করছে? মুখ্যমন্ত্রী যেমন বন্দ্যোপাধ্যায় থাকলে হিন্দু হয় না, বন্দ্যোপাধ্যায় হিন্দু হয় না, সেইভাবে আপনারা দেখাতে পারবেন না, এই কথা বলেছেন বলে বলবো। আলোচনাটা ডেফিনেটলি আমি ওনার বলার সময় বলছি না, আপনি আমাকে বলেছেন, আমি সেটাই বলছি। এক সেকেন্ড, আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, আমরা দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি মৃত যে শ্রমিক তার বাড়িতে গেছেন, তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, তিনি ঝাড়খণ্ডের আইজির সঙ্গেও কথা বলেছেন। এই এলাকায় আমরা যেভাবে বারবার দেখতে পাচ্ছি যে কিছু হলেই এখানে অশান্তি হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে বিজেপি তারা প্রশ্ন তুলছে শাসক দলের দিকে, অন্যদিকে রাজ্যের শাসক দল তারা এখানে উস্কানির থিওরি আনছে, কিন্তু ঘটনাটায় দি এন্ড হচ্ছে না। এক্স্যাক্টলি মৌপিয়া, সেটা ওয়াক অফ হোক, সেটা তার আগে সিএএনআরসি হোক, সেটা এই ক্ষেত্র হোক, বা এর আগে নুপুর শর্মার মন্তব্য হোক, নির্দিষ্ট কিছু জায়গায় অশান্তিগুলো হচ্ছে। দেখো, একেবারে শুরুতে এটা বুঝতে হবে, কৃষাণু বা দীপঙ্কর যত চিৎকার করছে সেই টেনশনের ফল কিন্তু তোমার স্ক্রিনে দেখাচ্ছে আজকে কি ঘটনা ঘটেছে। এটা একটা পারসেপশন, ঠিক কিভাবে রাজনীতিটা পশ্চিমবাংলা মডেল অফ হচ্ছে, কোন মডেল অফ রাজনীতিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু দুঃখজনক ঘটনা এই কারণে যে আজকে মুর্শিদাবাদ, মালদাবাদ, বিভিন্ন ও সংখ্যালঘু কেন্দ্রিক অঞ্চলে, বিশেষত বেলডাঙ্গা অঞ্চলে তোমার একটা ইতিহাস তৈরি হয়ে আছে গত 3-4 বছর ধরে, যেখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া প্রতি মুহূর্তে প্রতিটি অনুষ্ঠানে চেষ্টা করে, এবং একটা সক্রিয় চক্র কাজ করে, এবং সেই সক্রিয় চক্র কখনো মদত পায়, উস্কানি পায়, আবার সেই সক্রিয় চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, এটাও বাস্তব অবস্থা। আমি বিশেষভাবে বলছি না, কারণ তুমি জানো ওয়াকফ ওই আন্দোলনের সময় কি ঘটেছিল, তার পরবর্তী সময় অ্যাকশন কি হয়েছে, দিস ইজ ওয়ান পয়েন্ট। তার পরবর্তী সময় লোকসভা নির্বাচনের আগে কি হয়েছে, এবং তার পরবর্তী সময় এখন কি ঘটলো, এবং শুধু তাই না, অহরহ শামসেরগঞ্জ ভুলে গেলে চলবে না। অর্থাৎ একটা ঘটনা পারস্পরিকভাবে তো আরেকটা ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমি তোমাকে দুটো ভার্টিক্যালে কথা বলতে পারি। একটা ভার্টিক্যাল, সেটা হচ্ছে
তুমি বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিক, তারা বাংলা ভাষা কথা বলবার জন্য বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে, এরকম প্রোগ্রাম তোমার এখানে অন্তত আমি জানি না, আমার মনে হয় মাল্টিপল টাইমস, বহুবার আমি নিজেও থেকেছি, বাস্তব চরিত্রে মানে আমরা প্রমাণ সহকারে দেখিয়েছি, এবং আমরা ওই পুশ ইন বাংলাদেশ সেই স্টোরিটাও জানি কি ঘটেছে। এখানে নতুনভাবে কিছু বলার নেই, বাংলা ভাষা অপমানিত হচ্ছে, বাঙালি হেনস্থা হচ্ছে, মৃত্যু হচ্ছে। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তুমি যদি দেখো, তোমাকে আমি তারও আগে বলছি, যেটা সুকান্তবাবু বললেন এই মুহূর্তে, যে এটা তো স্বাভাবিকভাবেই একটি রাজ্য যেখানে বিজেপি শাসন করছে না। আমি তোমাকে আরেকটি কথা বলি, স্মরণ থাকতে পারবে কিছুদিন আগে কর্ণাটকে একজন শ্রমিকের মৃত্যু হয়েছিল, এবং আমাদের সিডব্লিউসি মেম্বার অনারেবল অধীরবাবু ফোন করেছিলেন সেখানে, এবং সেখান থেকে মৃতদেহ শুধু আসেনি, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে। প্রশ্নটা হচ্ছে অ্যাকশন। আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার বারবার অ্যাডভাইস করছেন সর্বদলীয় বৈঠক ডাকুন, আমরা বলছি সর্বদলীয় বৈঠক ডাকুন। এইটা একটা বাঙালি সত্তার প্রশ্ন। আমরা হিন্দু মুসলমান সেকেন্ডারি, কোথায় কোথায় হেনস্থাগুলো এখানে আমার হচ্ছে প্রশ্ন। আমরা যাব, আমরা বলছি আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে, শুনবে না। আলটিমেটলি এখানে কি আমার হচ্ছে, কৃষাণুর কাছে প্রশ্ন ভোটের যে- পোলারাইজেশন তৈরি করবার কৃষাণু, এই আরেকটা সুযোগ বক্তব্যটা নিচ্ছে। কংগ্রেস কিন্তু যেটা বলছে যে এই যে গত কয়েক বছর ধরে আমরা যে প্রবণতাটা একের পর এক দেখতে পাচ্ছি এই এলাকায়, এখানে পোলারাইজেশন পলিটিক্স, ধর্মীয় মেরুকরণের ওপর দাঁড়িয়ে নির্বাচনী রাজনীতির প্রবণতাটা, সেটা কি তোমরা এবং দীপঙ্কর দ্বারা দুজনেই আনোনি? দেখো, প্রথম কথা হচ্ছে একটু গভীরে যেতে হবে। যদি আমি তোমার কথাটা তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য মেনে নিই, তাহলে চন্দনদাদেও মানতে হবে যে মালদা উত্তরে প্রসূন ব্যানার্জিকে হারাবার জন্যে এবং খগেন মুর্মুকে জেতাবার জন্যে কংগ্রেসের প্রার্থী ভিক্টর বাবু যেইভাবে মুসলমান এলাকাতে গিয়ে যেভাবে সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন, Arrest করা উচিত ছিল তোমাদের। ক্ষমতা থাকলে তোমাদের এই না উস্কানি দেওয়ার কথাটা বলছো। আন্ডারে প্রশাসন Arrest থাকে, করা উচিত ছিল আমাদের তোমাদের। আন্ডারে থাকে না। আমরা সেটা এখন বলিনি, বিষয় আমি বলছি আমাদের ইতিহাস দুটো না দিক, আমি আমার দিকটা তাকাতে আমার ইতিহাসটা অস্বীকার বলে করছি না। না, কিন্তু ভিক্টর বাবুকে আপনারা নিয়ন্ত্রণ আবারও করেননি, বলছো, বিজেপিকে সিটটা আবারও জিতেছেন। বলছো, অথচ আমি একটা আবার কেস বলছি হয়নি তার বিরুদ্ধে, আমি একটা বলে report দিই, পর্যন্ত বলে হয়নি দিই। তার বিরুদ্ধে, আমাদের অথচ সে মনে দায়ী। আছে আমরা বাহ, ছোটবেলায় very good story। ছোটবেলায় আমরা দেখতাম রেল লাইনের একদিকে পুলিশ, আরেকদিকে দুটো থানার মধ্যে যখন দুষ্কৃতীরা আসতো, রেল লাইনে চলে যেত, তার এখতিয়ার অন্য, পুলিশ চেস করতে পারতো না। এই জন্য বিভিন্ন পরে কোঅর্ডিনেশন টিম হলো, তখন আমাদের সরকার আসার পর বিশেষ করে কোঅর্ডিনেটেড টিম, তখন দুষ্কৃতীদের উপর নিয়ন্ত্রণ করা গেছে। এই এলাকাটাতে বিহার বর্ডার এত ন্যারো, এবং একদিকে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল বর্ডার যে এতটা কম দূরত্বের মধ্যে, ওর জন্যে এই যতক্ষণ না আমরা পাশের রাজ্য থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পাবো, ততক্ষণ এই উস্কানিগুলো, এই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন তো প্রত্যক্ষ এজেন্সির যোগসাযোগ আসে। যদি আমরা এই সাপোর্টটা পেতাম, যেমনি আমার মনে হয় সাঁতরাগাছিতে যখন পুলিশ ব্যবস্থা নিচ্ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে সাঁতরাগাছি আমি স্টেশনে একটু আরপিএফ বিরত করছি। তাদেরকে প্রোটেকশন দিয়েছে। একটু বিরত করেছে, চয়নদা ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন। আমাকে একটা ব্রেকে যেতে হবে, তার আগে চয়নদার কাছ থেকে আমি খুব সংক্ষেপে প্রাথমিক তার যে বক্তব্য সেটা নিয়ে নেব এই ইস্যুতে। দেখুন, খুব পরিষ্কার কথা, যেটা হয়েছে তো অনভিপ্রেত ঘটনা, এটা হওয়াটা উচিত হয়নি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে কি, এই প্রভোকেশনের রাজনীতিটা বন্ধ হওয়া উচিত ছিল, যেভাবেই হোক বন্ধ হওয়া উচিত ছিল। এটা দায় ঠেলাঠেলির প্রশ্ন নয়। আমাদের রাজ্যের সুস্থ পরিবেশ বজায় রাখা, রাজনৈতিক পরিবেশটা বজায় রাখার দায়িত্ব সরকারের যেমন রয়েছে, আমাদের সব দলেরই রয়েছে। সেখানটায় দাঁড়িয়ে এই ধরনের, বিশেষ করে এখন এমন একটা জায়গায় চলে গেছে, পরিযায়ী শ্রমিকদের হত্যা নিয়ে যেভাবে আমাদের চারদিকে বাংলায় কথা বললে খুন হয়ে যেতে হবে, এই ধারণাটা মানুষের মধ্যে যেভাবে এই যে ছড়িয়ে প্ররোচনা পড়ছে, রাজনীতির কথা বলছেন চয়নদা, হ্যাঁ। আপনি কি মনে করছেন যে কারাই প্ররোচনাটা দিচ্ছে? প্ররোচনাটা দেওয়ার পরিবেশ তো তৈরি হয়েছে। বাংলাদেশি ভাষায় জীবনে আমরা শুনেছি, দেশের সরকারের যে রাজনৈতিক দল আছে তার প্রবক্তা বলছেন বাংলাদেশি ভাষা, পুলিশ বলছে বাংলাদেশি ভাষা। এই ভাষাগুলো, এই শব্দবন্ধ আমরা কোনোদিন শুনেছি, এবং এটার জন্য কোনো ক্ল্যারিফিকেশন পর্যন্ত দেওয়া হয়নি সঠিকভাবে। অদ্ভুত বিষয়। বাংলা এবং স্বচ্ছ মুশকিল যে জায়গাটা, সেটা কি জানেন তো, যে একটা বড় অংশের মানুষের মনে ধারণা হয়ে গেছে বাংলা বললে সর্বভারতীয় রাজনীতির চরিত্র থাকছে না।
আপনাকে জানিয়ে রাখি, এটা আমি বারবারই অনেক জায়গাতে বলি, 2021-এর নির্বাচন যখন চলছিল, প্রচার চলছে যখন, তখন ব্যারাকপুর চত্বরে ওই যে তখন অর্জুন সিং খুব দাপটে রাজনীতিটা করছেন, সেখানে দাঁড়িয়ে বলছেন যে বাংলা নেই বল পায়গা তো 2 তারিখ কে বাদ, 2 তারিখ কে বাদ তো বাংলা নেই বল পায়গা। এই হুমকির সুরে কে বলছিল, কিভাবে বলছিল আপনি অনুমান করতে পারেন, দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, এই রকম জায়গাটা তৈরি হয়ে গিয়েছিল। আমি খুব স্পষ্টভাবে বলছি, বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের যে একদম কোণঠাসা অবস্থা, তাকে বাধ্য হচ্ছে বাইরে চলে যেতে কাজের সন্ধানে, তাদের উপর যদি এইভাবে পেটে লাথি মারার চক্রান্ত হতে থাকে রাজনৈতিকভাবে, এটা খুব আমি অনভিপ্রেত আসবো, ঘটনা। আলোচনায় ফিরবো, ছোট্ট একটা ব্রেক আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া, পরপর দুদিনে 2 অশান্তির ছবি। এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিডিও অফিসে ভাঙচুর, আগুন, আর আজ 6 ঘন্টার ওপর বিচ্ছিন্ন উত্তর এবং দক্ষিণবঙ্গ। দুই জেলা, দুই ছবি, একটি বৃহস্পতিবার, অন্যটি শুক্রবার। পরপর দুদিনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলার দুই প্রান্তে। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এদিন উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। চলল রেল ও সড়ক অবরোধ, আক্রান্ত হলেন সাংবাদিকরাও। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না, তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। রানাঘাটে বসে হুমায়ুন কবির বললেন, আমার কাছে ফোন এসেছিল, ওরা ধৈর্য ধরল না। পরিস্থিতির জন্য তার দিকে আঙুল উঠলেও তিনি দোষ চাপাচ্ছেন পুলিশের ঘাড়েই। রাজ্য প্রশাসনের ওপর দায় চাপাতে ছাড়ছেন না নওশাদ সিদ্দিকীও, তবে তিনি সওয়াল করেছেন শান্তিপূর্ণ প্রতিবাদের। এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায়। বেলডাঙ্গার আগের দিনই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পথ অবরোধ থেকেই সেখানে বিক্ষোভ আছড়ে পড়ে বিডিও অফিসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সক্রিয় হলে উন্মত্ত জনতা হামলা চালায় বিডিও অফিসে, চলে ভাঙচুর, আগুনও লাগানো হয় সেখানে। পরপর এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে। ফরাক্কার বিডিও অফিস ধুলিস্বাদ, কালকে চাকুলিয়াতে একই দৃশ্য। গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস, এসআইআর কে বানচাল করব। তবে মেদিনীপুর গিয়ে এদিনও কমিশনকে আক্রমণ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, জীবিতদের মৃত দেখাচ্ছে আর তাঁদের মঞ্চে আনছি বলে গায়ে জ্বালা ধরছে কমিশনের। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। একদিকে এসআইআর, অন্যদিকে বাংলা ও বাঙালি ইস্যু, পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। জমি ছাড়তে নারাজ কেউই, বরং রণংদেহী মূর্তিতে লড়াই চলছে একে অপরের সঙ্গে, আর তার আঁচ পড়ছে সাধারণ মানুষের ওপর। কলকাতা টিভি। আমি দীপঙ্করদের কাছে আসবো। দীপঙ্করদা, আজ শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে গর্তে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে, এই যে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখনো পর্যন্ত এসআইআরে এই রোহিঙ্গা কোথায় পাওয়া গেছে সেটা নিয়ে চর্চা চলছে। প্রশ্ন হচ্ছে, কেন আপনারা মনে করছেন যে আসলে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা এ নেপথ্যে রয়েছে?
দেখুন, আমরা আগের ঘটনা পূর্বপরায় একটা কথা বলছিলেন, আমি একটু বলি যে সিএ আন্দোলনের সময় আপনারা দেখেছেন এই বেলডাঙাতে একদিনে ওই বেলডাঙ্গা স্টেশন মানে 4টে ট্রেন পুড়েছিল, এবং স্টেশনের উপরে উঠে যে মানে অ্যাসবেস্টার শিট সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙেছিল। আপনি নিজেও অনুভব করে সেই ঘটনার পরে আপনি বলুন তো একজন লোকের সাজা হয়েছে কিনা এই বাংলায়? বলুন, মুখ্যমন্ত্রী তো তিনি যিনি আজকে তিনি মুখ্যমন্ত্রী, একজন লোকের সাজা হয়েছে এই ঘটনা করার পরে? তাহলে সেই সময় যদি অপরাধকারীরা সাজা পেতেন, তারা যদি তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতো যে আমরা এই কাজ করলে আমাদের সাজা হতে পারে, কোনো রকমভাবে তাদের সাজা হয়নি। শুধু এই সিএর আন্দোলন তো সেই আজকের না, কয়েক বছর বিগত বছর আগের। তারপরে কি হয়েছে, প্রতিটা মুহূর্তে ওয়াকআপ আন্দোলনের সেই বেলডাঙ্গা, আজকে যে ঘটনা ঘটলো সেটা। কিন্তু এই যে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? মুখ্যমন্ত্রী বলছেন আমি সব জানি, তাহলে তিনি সব জেনে কেন চুপ? তিনি কেন বিজেপিকে টেনে আনছেন? বিজেপি কোথায় পেল? দ্বিতীয় একটা কথা এখানে বলার সময় আমার দাদা বলছিলেন, খুব ভালো বলেন, আমাদের মানে চন্দনদাও বলেছেন, দাদাও বলেছেন যে বাঙালি সত্তা। আসলে বাঙালি সত্তা, বাঙালির সত্তা হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাঙালি সত্তা ছিল না? ছিল কি? ছিল তো। তাহলে তারা মরল কেন? ছাড়ুন, ওপারে দীপু দাস কেন মরলো? তারও তো বাংলায় সত্তা, সে তো বাংলায় কথা বলতো, সে তো ওপারে বাংলায় বাংলাদেশে পড়েছিল, তার ছিল না কেন? তারপরে বললাম যে খোকন দাস, সেও তো বাংলায় কথা বলতো, বাংলায় কথা, তাকে মরতে হলো কেন? কারণটা কি এই জন্য? কারণটা অন্য জায়গায়। কারণটা হচ্ছে গিয়ে যারা ভাবে যে এপার বাংলায় ভারতবর্ষে বসে ভাবছে, মনিরুল ইসলাম একদম সাংবিধানিক সংস্থা বিধানসভায় শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকেন, একই জায়গায় থাকেন, সে দাঁড়িয়ে বলছে ভারতের সাংবিধানিক সংস্থা সম্পর্কে গালাগালাজ করছেন। মুখ্যমন্ত্রী তিনি সবসময় ভারতের সংবিধানের সংস্থা নিয়ে তিনি সবসময় বিষোদ্গার করছেন, কেন্দ্রীয় সংস্থাগুলোকে সবসময় বিষোদ্গার করছেন, তাদের কাজে বাধা সৃষ্টি করছেন, এবং বাধা সৃষ্টি করার পর তিনি দেখাচ্ছেন আমি মানি না। ফলে তোমরাও আমার সহকর্মী, আমার সাথে থাকো, আমার তৃণমূল, তোমরাও আইন মানবে না। সেজন্য তারাও ওখানে আইন মানে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েও তিনি যখন আইন মানে না, সাধারণ তার দলের দুধের গাইরা, তার সমর্থকরা আইন মানে না, সেটাই বাস্তবতা এখানে দাঁড়িয়েছে। কৃষাণু, দেখুন, প্রথম কথা হচ্ছে যে কৃষাণু ওয়াকফ আইন পাশ হলো, দেশ জুড়ে পাশ হলো, গন্ডগোল কোথায় হলো? আমি এক্স্যাক্টলি সেটাতেই আসছি। আমি আগে বলে দিই, দীপু দাসকে যখন পুড়িয়ে মারা হচ্ছিল, আর বেশ কিছু অসভ্য বাংলার যারা তথাকথিত বাঙালি, তারা সেখানে মোবাইলে সেটাকে ক্যামেরাবন্দি করার সময় পৈশাচিক আনন্দ উপভোগ করছিল। একটা স্লোগান দিচ্ছিল, বলুন না স্লোগান। সেই মোবাইলগুলো চার্জ, সেই স্লোগান আজকেও ব্যবহৃত হয়েছে। ভাই, সেই দীপু দাসকে যখন পোড়ানো হচ্ছিল, যারা পৈশাচিক আনন্দে মোবাইলে ক্যামেরা বন্দি করছিল, সেই মোবাইলের ক্যামেরাগুলোতে মোবাইলে চার্জ দেওয়ার বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। মোদিজি বন্ধু আদানি বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছিল, আর তারা পৈশাচিক আনন্দে সেই ক্যামেরা দিয়ে দীপু দাসকে পোড়ানোটা পৈশাচিক আনন্দতে ক্যামেরা বন্দি। এটা হলো ভারত সরকার, এটাই হলো বাঙালি বিদ্বেষ। আমার একটা প্রশ্ন আছে, আমার মোবাইল থেকে আমি যদি সাইবার ক্রাইম করি, আমার সার্ভিস প্রোভাইডার সে সেটার জন্য রেসপন্সিবল থাকবে? আমি বলছি বিদ্যুৎ কে দিচ্ছিল? মোবাইল কে সার্ভিস প্রোভাইডার বলি নেই, মোবাইলটা চার্জের বিদ্যুৎটা সরবরাহ করছিল আদানি ঝাড়খণ্ডের গোড্ডা থেকে। এইটা হলো ভারত সরকারের বাঙালি প্রীতি, যে আদানি এখনো ভারত সরকারের বাঙালি প্রীতি না, বাঙালিকে আপনারা বিদেশি করে দিয়ে রেখেছেন। পেঁয়াজের সাথে সাথে বাঙালি কোন বাঙালির কথা বলছেন? এবং আমি আবার বলছি, এক বাঙালি যে অসিত সরকার, গৌতম বর্মন বিজেপির বুথ প্রেসিডেন্ট, এক বাঙালি মহারাষ্ট্রতে বিজেপির শাসনে মার খেয়েছে, সে কি হিন্দু ছিল না? আসামে সুরেশ দে 23শে ডিসেম্বর, দীপক দে, সৌরভ দে পুড়িয়ে মারাছে কার্বি আংলনে, সেখানে বিজেপির শাসন নেই, তারা হিন্দু ছিল না? এই যে এখন আমাকে আটকাতে হচ্ছে কেন? হিন্দুত্বের মুখোশটা খুলে পড়েছে, হিন্দু প্রীতির মুখোশটা খুলে পড়েছে। সুরেশ দে, দীপক দে, আপনার সাথে আমরা সৌরভ দে, কার্বি আংলন বিজেপি শাসিত আসামে ওই দিন পুড়িয়ে মারা হয়েছে, 3 জনকে পুড়িয়ে মারা হয়েছে। আপনি দেখেন বাঙালি হিন্দু প্রীতি দেখান না, আপনার চন্দন দা। আমি একেবারে শুরুতে একটা পরিষ্কার কথা বলতে পারি, আমরা এথিক্যালি যে কথাটা বলি, আর রুলিং গভর্নমেন্ট ক্যানট পোজ ইনোসেন্ট। তুমি যে দলটা শাসন করছে, কেন্দ্রে হোক রাজ্যে হোক, তারা ইনোসেন্স দেখাতে পারে না।
তারা এটা ক্ল্যারিফাই করতে পারে না কোনো ঘটনা ঘটে গেলে ওরা দায়ী তারা দায়ী, সেই গভর্নমেন্ট ইলেক্টেড, তার দায়বদ্ধতাই হচ্ছে তাকে ইন্সপেক্ট করা, তাকে শাস্তি দেওয়া। সেটা যদি অতীত ইতিহাসে না ঘটে থাকে তাহলে সেটা ব্যর্থতা, সেটাকেও স্বীকার করতে হবে। যদি ব্যর্থতা স্বীকার সরাসরি নাও কেউ করতে পারে তাহলে জনগণের দায়িত্ব আলটিমেটলি তাদের সরিয়ে দেওয়া, এটা অ্যাবসলিউটলি অ্যাকাউন্টেবল। আমি তোমাকে আর একটা কথা বলি, আমি বুঝতে পারিনি কিষাণুকে আমার খুব পছন্দর, বাট আজকে কিরম ক্ল্যারিফিকেশনটা আমি ঠিক বুঝতে পারিনি। শেরশাহ সম্ভবত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড করেছিলেন এবং যতগুলো অ্যাক্সিডেন্ট সেখানে হয় তার জন্য তিনি দায়ী হবেন। মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে ক্ল্যারিফাইড হতে হবে টু দি কনটেক্সট। একটা জিনিস দেখো, তোমাকে আমি বারবার বলতে পারি, আজকে এসআইআর নিয়ে আমাদের সভাপতি আজকে, তুমি জানো, সাংবাদিক সম্মেলন করেছেন, আমরা স্টেটমেন্ট দিয়েছি এবং আমরা 6টা স্কেল আউট করেছি যে এই ঘটনাগুলো তো আপনারা করেছেন, বাস্তব চরিত্র আপনাদের দেখিয়ে দিয়েছে এসআইআরে কি ঘটনাগুলো ঘটছে, মানুষ কিভাবে হ্যারাস হচ্ছে। এখানে তো যারা দেখছে তারাই দেখছে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে স্লিপ অন দ্য কন্ডিশন, আজকে একরকম কালকে আর একরকম, আজ মাধ্যমিক কাল মাধ্যমিক হবে না, সো অ্যান্ড সো, এগুলো লেটেস্ট এডিশন। আমরা এগুলো দেখে প্রতিবাদগুলো করেছি, রেজলিউশন দিয়েছি, গণতান্ত্রিকভাবে 20 তারিখ জানুয়ারি মাসে বিক্ষোভ করব ওদের অফিসের সামনে, এটা হচ্ছে গণতান্ত্রিক পথ, এবং তাদের বাধ্য করব, তাদের রুল চেঞ্জ করতে বাধ্য তো হয়েছেন, অনেক ক্ষেত্রেই হয়েছেন, তাদের পরিকল্পনার অভাব ছিল সেটা প্রমাণিত হয়েছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চাকুলিয়াতে যে ঘটনা, এটা হচ্ছে একটা বহিঃপ্রকাশ, এবং বহিঃপ্রকাশ মানে হ্যারাসমেন্টের বহিঃপ্রকাশ, কিন্তু এই বহিঃপ্রকাশটা যে মুহূর্তে হাতে আইন তুলে নেওয়ার জায়গায় এসে গেল, সেই মুহূর্তে আর বহিঃপ্রকাশ নয়, সেই মুহূর্তে অ্যাকাউন্টেবিলিটি সরকারি, এবং সেক্ষেত্রে রাজনীতিটা করতে হবে রাজনীতির মধ্যে করে। সুতরাং বুঝতে হবে, আমি এখানে শেষ করে নিই, 1 মিনিট আমি শেষ করছি, আমাকে বুঝতে হবে যে আজকে পোলারাইজেশন করবার আর একটা চক্রান্ত হচ্ছে কি, যদি হয় আগামী দিন জনগণ কিন্তু ভুগবেন এই ধরনের স্কেল আপ যদি তৈরি করা হয়। না চন্দনদা, বেলডাঙ্গার মতো গতকাল চাকুলিয়াতে আমাদের পার্টি অফিসও জ্বালানো হয়েছে বিডিও অফিসের সাথে সাথে। তো সুতরাং কারা করেছে এ তো পরিষ্কার, কালকে আপনাদেরও যোগ ছিল, সেটাও মানুন। চাকুলিয়াতে বিজেপির সাথে সাথে কংগ্রেসও ছিল, যেরকম আমি উদাহরণ দিলাম যে এই বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাকে এখন ইতিহাস প্রশ্নই নেই, সারা ভারতবর্ষে যদি কংক্রিট লড়াই কেউ করে থাকে বিজেপির বিরুদ্ধে, সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। ধন্যবাদকে সুরসুরি আপনারাও চন্দা, আলটিমেটলি ঘুরে ফিরে প্রশ্নটা তো আসবে ল অ্যান্ড অর্ডারের। আমি ল অ্যান্ড 6 অর্ডার ঘন্টার বেশি সময় ধরেই অবরোধ চললো জাতীয় সড়কে, সাংবাদিককে রাস্তায় দৌড় করিয়ে ফেলে মারা হলো, দেখতে পাচ্ছেন, আপনি চাকুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন, আপনারা আজকে বেলডাঙ্গার ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি হবে? আপনারা প্রাক্তন সহকর্মী আমাদেরই পরিচিত সোমা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। তো বিষয়টা কোন জায়গাটা জানেন তো, আমি পাশাপাশি আরও একটা কথা বলছি, আইন শৃঙ্খলার প্রসঙ্গ তো প্রায় 6 ঘন্টা অবরোধ হয়েছে। আইন শৃঙ্খলার যে জায়গাটা সমস্যা তৈরি হয়েছে, আমি কিন্তু আলটিমেটলি দেখছি, যেটা আমার বন্ধু চন্দন, পুরনো সেন্ট জেভিয়ার্সের চন্দনকে দেখতে পেলাম, থ্যাংক ইউ চন্দন, সেটা হচ্ছে যে ওই এটার মধ্যে খেটে খাওয়া মানুষকে একটা বৃত্তের বাইরে ফেলে দেওয়া হচ্ছে, বৃত্তের বাইরে ফেলে দেওয়া হচ্ছে। যে লোকটা মারা গেল সে একদম পরিযায়ী শ্রমিক, পেটের দায় গিয়েছিল, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি ঠিক আছে, আমাকে কি বলতে দেবে? আবার ভিন রাজ্যের 2 কোটি মানুষ বাংলাতে কাজ করে, আমাকে আমি জাস্ট একটু অ্যাড করছি, যেমন আলাউদ্দিন শেখের ক্ষেত্রে হলো ডেফিনেটলি পেটে, 1 সেকেন্ড শুনে নিন, পেটের দায়ে উনি ভিন রাজ্যে গেছেন, সেখানে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেটাই হোক আমরা এখনো জানি না কি হয়েছে, বাট হয়েছে, অত্যন্ত আনফরচুনেট। পেটের দায়ে মূর্তি বানাতেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, ভিন রাজ্যে না, তাদের নিজেদের বাড়িতে। আমাদের পার্টি সদস্য প্রথম বিবৃতিতে সেটা ছিল না, প্রথম বিবৃতিতে ছিল না, দ্বিতীয় বিবৃতিতে ওটা আমরা একদম নির্দিষ্টভাবে বলছি, দ্বিতীয় বিবৃতিতে এক করা হয়েছিল, প্রথম বিবৃতিতে তাদের নামও ছিল না। ওখানে একটা প্রভোকেশন ছিল, প্রভোকেশন সাংঘাতিক ছিল, যেখানে ঘটনাটা ঘটেছে, আমি নির্দিষ্টভাবে এটাই বলছি, ওই ঘটনাটা আমাদের পার্টি পরিবারের 2 জন মারা গেছেন, নির্দিষ্টভাবে আমি যেটা বলছি। আরো একটা এইটাতে একটা উৎসাহ আমাদের মধ্যে একজন বন্ধু পেলেন, বোঝাই যাচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে। কারণ একটা এইটা হিন্দু মারা গেছে, এটাই কারণ, যেখানে ঘটনাটা ঘটছে তার থেকে অনেকটা দূরে একটাই কারণ, হিন্দু মারা গেছে, সেই জন্য আমাদের কষ্ট। ওই আক্রমণটা হয়েছিল
এবং আপনার পার্টির আমরা হতে পারে। ব্রিগেডে কিন্তু এই দুজনের নামে শোক প্রস্তাব আলাদা করে এনেছিলাম। আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, এইভাবে বৃত্তের বাইরে এসআইআর এর ফলে এই আজকে যে সব নথিগুলো দেওয়া হচ্ছে, এই নথিগুলো অনেক ক্ষেত্রে এবং সবার শেষে যখন এসআইআর শেষ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস এগিয়ে আসছে, এক একটা পরে এক একটা নতুন করে সার্কুলার আসছে। ফর্ম 12 অনুসরণ করে ফোনেই যাচ্ছে না। হ্যাঁ, ফোনে তো হয় না, এগুলো সার্কুলার ভ্যালিড চয়নদা, কিন্তু তার জন্য ভিডিও অফিস তছনছ করা হবে। কথা বলবো না না না, তারপরে ভিডিও অফিসে তাণ্ডব চলবে। তাণ্ডব কেন তাণ্ডব চলাকে তো আমি প্রথমেই কন্ডেম করেছি। আমি কখন বলেছি তাণ্ডবের বৈধতা রয়েছে? আমি তো প্রথম থেকে বলছি তাণ্ডবকে কন্ডেম করছি, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফেস করতে, হ্যান্ডেল করতে প্রশাসনের ব্যর্থ হয়েছে, সেটাও ঘটনা। এবং একটা প্রভোকেশন যে এখনো চলছে, প্রভোকেশনের পয়েন্টটা কিন্তু বারবার আপনাদের দিকে আসছে। এক সেকেন্ড, প্রভোকেশন এখনো চলছে, সেটা তো দেখতেই পাচ্ছি। চন্দনদা, চন্দনদা, রোহিঙ্গা মানেটা কি? প্রভোকেশন তো দেওয়া হচ্ছে, একটাও রোহিঙ্গা বাঁচতে পারেনি। প্রভোকেশন যদি অনুপ্রবেশকারীরা যদি এদেশের ক্ষতি করে, দুজনই মুসলিম দূষণকারী, একটা সম্প্রদায়কে দূষণ করে না, হিন্দুদের পর কেন মিছিল করেনি? হাজারবার জীবন প্রাণে যতদিন প্রাণ থাকবে আপনারা কিন্তু কিষাণ না থাকলে আপনারা নেই, কিষাণ না থাকলে আপনারা আমরা চাই তো ভাই ভাই কৃষাণু এক সেকেন্ড, আমি দীপঙ্করদের বক্তব্য নেব। আমি একটা কথা যে প্রভোকেশনের কথা বলছি, চন্দনদা বারবার চন্দনদা বলছেন যে হিন্দুদের, আরে আমরা হিন্দুদের উপর আক্রমণ হলে বলবো, এটাই আমাদের পলিসি, আমরা স্বীকার করি, আমরা স্বীকার করি, বাংলাদেশের সাথে সম্পর্ক আছে কেন বলো? সরকারকে বন্ধ দিচ্ছে না, কথা বলতে দাও কৃষাণু, এক সেকেন্ড কথা বলতে দাও। ইউনিশ সরকারের দালালি করছে, কথা বলতে দাও, এক সেকেন্ড, ইউনিশ সরকারের দালালি মোদি করছে, কথা বলতে দাও। শুনুন, আমাদের পলিসি সনাতনীদের হিন্দুদের রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি কথা বলবে। তাহলে ইউনিশ সরকারকে মান্যতা দিচ্ছ কেন? আরে ভাই 10 সেকেন্ড আরে ভাই আপনি কিচ্ছু বলতে সব উল্টো পাল্টা বলেন। আরে চাইনা কমিউনিস্ট পার্টি সামিল করেছো তো? কৃষাণু এক সেকেন্ড বলতে দাও। আমাকে 10 সেকেন্ড টাইম দিন মাত্র, আমি আর পরে পড়বো, প্রয়োজনে বলবোই। শুনুন, আমাদের পলিসি সনাতনী ব্যবস্থা, ভারতবর্ষের সনাতনী সংস্কৃতি রক্ষার কথা যারা বলবে হিন্দুরা, তাদের সমর্থনে আমরা কথা বলবো। তার জন্য যদি আমাদের সাম্প্রদায়িক বলতে হয়, তার জন্য আমাদের যদি প্রভোকেশনের কথা বলতে হয়, তার জন্য আমাদেরকে যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়, করে যাবো, চিন্তা করবেন না। আপনি আমাদের সনাতনী বিরোধী হন, আপনি এখানে বিরোধিতা করছেন, কিষাণ বাবু আপনার বাঁচানোর জন্য আমরা লড়াই করব, বিজেপি আমাদের মারে, বিজেপি আমাদের মান্যতা দেয় না, আমাদের নিরামিষ খেতে বাধ্য করে, দিল্লিতে মাছের বাজার বন্ধ করে দিয়েছে, দিল্লিতে বাঙালিকে মাছের বাজার বন্ধ করতে বাধ্য করেছে। আরে বাবার বাঙালি কথা বলছে, এক সেকেন্ড লাইনে থাকুন না। দীপঙ্করদা, ইতিমধ্যে আমরা কি দেখছি, প্রধানমন্ত্রী তিনি আসছেন, এক সেকেন্ড বলতে দিতে হবে। প্রধানমন্ত্রী তিনি আসছেন, তিনি মালদায় যাবেন। মালদায় এসআইআর আতঙ্কে একজন বিষপান করেছিলেন বলে অভিযোগ, তার মৃত্যু হয়েছে আজকে। সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিক, সিঙ্গুরেও যাবেন তিনি রবিবার, সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিক, তার উত্তরপ্রদেশে রহস্য মৃত্যু হয়েছে। এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেস তুলে ধরছে, এটা তো আপনাদের জন্য এম্বারাসিং হবে? একদম না। শুনুন, একজন লোকে, আমি ঝাড়খণ্ডে যে ঘটে, ঝাড়খণ্ডে তো আমাদের বিজেপি সরকার না, ঝাড়খণ্ডের সরকার তৃণমূলের বন্ধু সরকার, মমতা ব্যানার্জির বন্ধু সরকার, মমতা ব্যানার্জির ভাই ওখানে বসে সরকার করেছিল, মমতা ব্যানার্জি তার জেতার জন্য এখানে বলেছিলেন, সেই সরকার রয়েছে। মমতা ব্যানার্জি যদি এই গণ্ডগোলটা না করে যদি প্রশাসনকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা বলতেন ওই এলাকায়, যে আমরা পাঠিয়েছি, আমাদের পুলিশের উচ্চপদস্থ অফিসাররা গেছে ওই এলাকায় কি ঘটনা করেছে, সাধারণ লোক বা বোঝার চেষ্টা করুন, বিজেপির লোক এটা সাধারণ লোক বলার চেষ্টা করতে, সাধারণ লোক বুঝতো যে আমাদের জন্য বিজেপির লোক ছিল, সাধারণ ছিল না। সংক্ষেপে বিজেপির লোক ছিল,
আরে যারা আমাদের পার্টি আরে না, আরে থামুন না আপনি। আরে আপনি- জ্বালিয়েছে তো আমাদের আরে পার্টি আপনি কিছু জানেনই না, শুধু আমি বলে জানি ভুল তো, কথা বলেন। জেনেই বলছি এই তো। যে ভুল কথা। আরে জানতেন সিএ না। আন্দোলনে 85 জন বলতে এখনো পারবেন জেলে না। আছে, সেটা আপনি আরে জানেন না। একজনও না, পুরোটাই তৃণমূলের অত্যাচার, তৃণমূলের প্রেসারে। আজকে যিনি আরে বলেছেন, তৃণমূল- তিনি তৃণমূলের বলেছেন, পার্টি অফিস তিনি জ্বালানো। সুইসাইড নোট দিয়ে বলেছেন তৃণমূলের কাউন্সিলর তার উপর অত্যাচার করছে, তাই তিনি সুইসাইড করেছেন। আসলে গুজরাটে যে তৃণমূল BLO suicide তৃণমূল করলো, চাইছে এই মধ্যপ্রদেশে যে BLO অনুপ্রবেশকারী, suicide করলো, এই উত্তরপ্রদেশে যে বহিরাগতদের BLO ভোটে suicide রাখতে, করলো, এই দুদল সে গাইডের তৃণমূলের ভোটার জন্য লিস্টে suicide রাখতে করেছে। চাইছে বলেই চন্দনদা। বিএলওদের উপরে অত্যাচার করছে। তো উত্তরপ্রদেশে কে BLO রা suicide করছে কেন? সুইসাইড করছে। গুজরাটে BLO রা suicide দায়ী করছে কেন? তৃণমূল সমস্ত ঘটনার জন্য গুজরাটে BLO রা কোথা থেকে BLO আসবে? বিএলওদের যদি কোনো ঘটনা ঘটে থাকে আরে সমস্ত বাইরে কৃষাণু রাজ্যে আসবো, BLO রা কোথায়? কৃষাণু আসবো, সরকার নয়, দীপঙ্কর দা নির্বাচন প্লিজ, কমিশন নয়। দীপঙ্কর দা প্লিজ, চন্দনদা। দেখো, আমি পার্লামেন্টে দেখবে প্রতি মুহূর্তে যখন ডিবেটটা হয় না, পার্লামেন্টের ডিবেটে আলটিমেটলি যেদিন শান্ত থাকে সেদিনই কিন্তু কোনো ক্রুশিয়াল ডিসিশন নেওয়া সম্ভব হয়। আমি এই কারণে তোমাকে বলি যে আলটিমেটলি উচ্চস্বরে কথা বলে তুমি লজিককে প্রমাণ করতে পারবে না। একদম পরিষ্কারভাবে একটা জিনিস বলো, আমি কয়েকটা উইন্ডো দেখতে পাচ্ছি। 1 নম্বর উইন্ডো, সেটা অনুরাগ ঠাকুরের কথা বলেছেন, আমি নতুনভাবে যাচ্ছি না। 2 নম্বর উইন্ডো, প্রবেশ বর্মা। তুমি জানো দিল্লির রাইটের সময় তার ভূমিকা কী ছিল এবং কিভাবে তার মুক্ত এবং তার কিছুই হয়নি। ইনফ্যাক্ট কপিল মিশ্রা, তার সাথে নুপুর শর্মা, এদের যদি তুমি একটা উইন্ডোতে রাখো, তার ঠিক উল্টো উইন্ডোতে দাঁড়িয়ে তুমি এখানে পশ্চিমবাংলায় দেখবে একটা হুমায়ুন জগদীশ টাইটলারের কি হয়েছে? এক্স্যাক্টলি জগদীশ টাইটলারের ছেলে হয়েছে, সজ্জন কবে কুমার কবে ছেলে কবে আছে। জগদীশ সজ্জন টাইটলার কুমারের সেকেন্ড সজ্জন কুমার জেলে আছে, সজ্জন কুমার জেলে, ইনফ্যাক্ট সজ্জন কুমার জেলে। ইউ টেক মাই পয়েন্ট। না না, আমি তোমাকে বলছি যে অন্যায়টা হয়েছে কতবার কংগ্রেস স্বীকার করেছে, আমি বারবার বলছি। শোনো, কতবার কংগ্রেস স্বীকার করেছে। জাস্ট এ মিনিট, না না না, ক্রস ওয়ার্ডস করো না, 1 মিনিট শুনে নাও, কথা তো শুনতে হবে। প্রথমত 84-তে প্রথমত সজ্জন কুমার ছেলে, দ্বিতীয়ত হচ্ছে যাকে যতবারই হয়েছে এখানে কতবার প্লিট করেছে কংগ্রেস সারা ভারতবর্ষে ক্ষমা প্রার্থী, এবং শুধু তাই না, মনে রেখো 5 বার 84 পরে, ফর এ সেকেন্ড 2000, জাস্ট এ মিনিট, 5 বার পাঞ্জাবে কি কংগ্রেস ক্ষমতায় এসেছে। শর্ট করে একটু দেখে নেব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? ইলেকশন কমিশন কি করছে? আজকে যদি বিএলওরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় বিডিও অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। এটাই আমাদের অবস্থা। খুব সংক্ষেপে আমি একদম 30 সেকেন্ড করে সবার কাছে, প্রথমে দীপঙ্করদার কাছে। শ্রমিক ভট্টাচার্য তো বলছেন এর দায় নির্বাচন কমিশনের। অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব ভারত সরকার, ভারতীয় জনতা পার্টি নেবে কেন? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে করতে গিয়ে বিএলওদের কাজ করাতে না পারে, শুভেন্দু অধিকারী বলছেন যে কার্বলিক অ্যাসিড পড়েছে, নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড দিয়েছে, তাই সব বিষাক্ত সাপলা বেরিয়ে গেছে। আর শ্রমিক ভট্টাচার্য বলছেন সেই কথাটার সাথে এটা নির্বাচন সম্পর্ক কমিশনকে দুটো দায় আলাদা নিতে নয়। হবে। একটাই তো সম্পর্ক। যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, যারা বহিরাগত যাদের নাম বাদ যাচ্ছে তারা দল বেঁধে গিয়ে আক্রমণ করছে, সেই জন্য শ্রমিক ভট্টাচার্য বলছেন যে নির্বাচন কমিশনের উচিত যারা আক্রমণ করছে, দুটোর মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন না থাকে, কোনো তাহলে কন্ট্রাডিকশন বুঝতে নেই। হবে শ্রমিক যে আমি ভট্টাচার্য বাংলা ভাষাটা জানি না, মানে আসলে কোনো ভাষাই জানি না, কারণ আমার আপনার ধারণা অনেক ছিল কিছু মনে যে হতে আমি পারে। বাংলা ভাষাটাই আমি জানি। কাল কি আপনি আমাকে সময় দিন, আমি আপনাকে বলি। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এসআইআর, শুভেন্দু অধিকারী বলেছেন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যারা বহিরাগত তাদের শনাক্তকরণ হয়েছে। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন যে এই শনাক্তকরণ প্রক্রিয়া করতে গিয়ে যারা বাধা দিচ্ছে, সাংবিধানিক সংস্থার উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি নিতে না পারে তাহলে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের। অবশ্যই আমরা তো এটাই বলেছি, মুখ্যমন্ত্রী তো এটাই বলেছেন, সেন্ট্রাল এজেন্সি, নির্বাচন কমিশন একটা সেন্ট্রাল এজেন্সি এবং তাদের কেন্দ্রীয় বাহিনী আছে এবং তারাই বর্ডার ম্যান করে বিহারে বিজেপির শাসন। কেন্দ্রীয় বাহিনী এই বর্ডারটাকে থাকা দরকার নেই, ছেড়ে দিন না। এইটাই তো ছাড়তে হবে না, মাত্র 111 দিন পরে আপনাদের চলে যাবে। রাষ্ট্রপতি শাসন জারি করলে আরো বেশি ভোটে জিতবে। লিখে রাখুন 111 দিন পরে আপনাদের করতে হবে না। বাংলার লোক চিন্তা করুন, 111 দিন পরে আপনারা থাকবেন না। নির্দিষ্টভাবে যেটা বলবার সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের যে কথাটা শুনে অদ্ভুত লাগলো। যাই হোক, এইরকম কথা মানে এটা প্রবক্তা একরকম বলবেন, সভাপতি একরকম, এটা না কে আলাদা বলেছেন আপনি না দে যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে যে এইখানে বিজেপি শেষ মুহূর্তে যে খেলাটা খেলছে সেটা
পুরোপুরি নির্বাচন কমিশনের বাড়ানো বল নিয়ে খেলছে। নির্বাচন কমিশন যে জায়গাগুলোতে হঠাৎই অতি সক্রিয়তা দেখাচ্ছে, যেখানে বারবার এমন অনেকগুলো হিয়ারিংয়ের লোকজনকে দেখছি হেনস্থা হতে, সে দুটো জেলা, যে দুটো জেলাতে আনম্যাপ লোকের সংখ্যা সবচেয়ে, ভোটার সংখ্যা সবচেয়ে কম, সবটাই ম্যাপিংয়ে চলে এসেছিল প্রায়। হঠাৎ দেখতে পাচ্ছি এখানে যারা নির্বাচন ওই 2002-এর তালিকা নাম থাকা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে। এইখানে মনে হচ্ছে যে কোনো একজনের 56টা ছেলে মেয়ে দেখিছে, চন্দ্র দেখাবে না? আপনাকে বলি, দাদা দেখাবে কি দেখাবে না? তাকে ডাকবে না? 56টা ছেলে মেয়ে দেখিছে, একজন তাকে জানতে পারে তো নাকি? বাবার প্রতি বছর একটা করে হলো তো 56টা হয় না? হ্যাঁ? গান্ধারী 100 ছেলে ছিল। নরেন্দ্র মোদীরা কবাই, নরেন্দ্র মোদীরা কবাই, এগুলো বলবেন না। এই গান্ধারীর সন্তান, গান্ধারীর সন্তান আপনি জানেন না? বায়োলজি চলে আসছে। গান্ধারীর সন্তান ইতিহাস জানেন না? আপনি হিস্ট্রি জেনেছেন? লজ্জা করা উচিত আপনার। দীপঙ্কর আপনি নামে গান্ধারীর সন্তান, আমি 2 মিনিটের উপর দিয়ে দিই। টাইম ম্যাপিং এ সংক্ষেপে 30 সেকেন্ড। আমি গান্ধারী সন্তান তুমি জানেই বারবার না বিষয়টা তুমি কোথায়। বারবার আমাদের সেট পয়েন্টে নিয়ে শতপুত্রের আসছো জন্য 30 কি করে সেকেন্ড, হয়েছিল? আমি সম্ভবত 10 সেকেন্ডও পাবো না। আমি বলছি দেখো, টাইম ম্যাপিং যদি তুমি করো, একটা জিনিস পরিষ্কার, আমরা এখানে বিভিন্ন সময় বলেছিলাম, রাহুল গান্ধী যখন প্রেজেন্টেশন করেছিল আমরা বলেছিলাম চ্যালেঞ্জ করুন না, এবং আলটিমেট ঘটনাটা আমরা বলেছিলাম ইসি গণেশ কুমার জি কি রিপ্রেজেন্টেটিভ অর চিফ মুখপাত্র হয়ে যাচ্ছেন বিজেপির, আমরা এই প্রসঙ্গটা তুলেছিলাম। প্রশ্নটা হচ্ছে যে আজকে সম্ভবত যে স্টেটমেন্টটা শ্রমিকবাবু দিলেন তাতে বোঝা যাচ্ছে গণেশ কুমারকে ডিজন করছেন, ওদের দলের কেউ না, এবং নো ম্যানস ল্যান্ড। আমরা একদম না, শেষ, আমরা সেখানেই বলেছি শেষ ব্যবস্থা করতে হবে। নিতে হবে। খুব বিক্ষোভের গ্রাউন্ড থেকে থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে কখনোই হিংসাকে জাস্টিফাই করা যায় না, অশান্তি সৃষ্টি করাকে জাস্টিফাই করা যায় না, সাংবাদিক পেটানোকে জাস্টিফাই করা যায় না। আর এখানেই প্রশাসনের ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ, যে প্রশাসনের ভূমিকা কিন্তু আজকের বেলডাঙ্গার ঘটনার পর বড়সড় প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।